আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড রাইট নাও শুনছেন ভৌতিক দুনিয়ার সাথে আছে আমি জেফরি খান। এবং এর সাথে বলতে চাই ভৌতিক দুনিয়ার 193তম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত করছি। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পুরো এপিসোডটা শোনার জন্য। এর প্রধান কারণ হচ্ছে আজকে কিন্তু আমি প্রায় একদিন পর ফিরে এলাম এবং আপনাদের সবাইকে একটা জিনিস বলতে চাই, ঈদ মোবারক, ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। শুধু আজকে ঈদ না, বাট আগামীকাল ঈদ, যেহেতু আজকে চাঁদ রাত। এবং যারা যারা প্রবাসে আছেন আপনাদের সবাইকে ঈদ মোবারক। যারা যারা সৌদি আরবে আছেন তাদের সবাইকে ঈদ মোবারক। বিকজ আজকে কিন্তু সৌদি আরবে ঈদ হচ্ছে, ঈদ পালিত হচ্ছে। এবং সবাইকে বলছি ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। এবং আপনারা আজকে কিন্তু দারুণ একটা এপিসোড শুনতে আসছেন, যদিও আজকে ঈদ স্পেশাল এপিসোড না। ঈদ স্পেশাল এপিসোড ইনশাল্লাহ আগামীকাল আমি শেয়ার করছি। এবং একটা এপিসোডে একটাই ঘটনা থাকবে, বেশ বড় আকারে থাকবে। আশা করছি আপনাদের বেশ ভয়াবহ রকমের ভালো লাগবে স্টোরি। সো আজকে যদি এপিসোডে চলে যাই তাহলে বলতে হবে যে আজকের এপিসোডে কিন্তু অনেক লম্বা একটা স্টোরি আছে। নাহিদ সরকার ভাই কালেক্ট করেছেন কারিমা। এক্স্যাক্টলি, কারিমা একটি জিনের ঘটনা, মানে এই ঘটনাটা বেশ আশিক জিনের ঘটনা যাকে বলা যেতে পারে, রোমান্টিক হরর স্টোরি বলা যেতে পারে। খুবই সুন্দর একটা স্টোরি। আমি যতক্ষণ পড়ছিলাম আমার খুব বেশি আনন্দ লাগছিল, কেমন যেন একটা অদ্ভুত ফিলিংস কাজ করছিল। ইটস অনেক বেশি অসম একটা স্টোরি আপনারা শুনতে চলেছেন আজকে। প্রথম কারিমা বা আশিক জিনের ঘটনা শুনবেন, এরপরে আপনারা শুনবেন আমাদের ফিরোজ ভাইয়ের কালেক্টেড একটা স্টোরি আছে, সেটাও জিনের স্টোরি। এবং আশা করছি সেই জিনের স্টোরি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। এবং সর্বশেষে আছে মুশফিকুর রহমান ভাইয়ের একটা ছোট্ট একটা অতিপ্রাকৃত ঘটনা বা অতিপ্রাকৃতিক একটা যে ঘটনাগুলো পড়ে যে অভিজ্ঞতা, সেই ঘটনা আছে। আশা করছি আপনাদের তিনটে স্টোরি ভালো লাগবে এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জায়গা থেকে। আমি ঘটনা চলে যাবো, যার আগে বলবো যে আপনারা যদি চান ভৌতিক দুনিয়ার ঘটনা পাঠাবেন রেগুলার, দেন ইউ ক্যান ডু। ঘটনা পাঠানোর দুটি ওয়ে আছে। ইমেল অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ, ইমেল অ্যাড্রেস হচ্ছে ভৌতিক দুনিয়া @gmail.com, BHOUTIKDUNI@gmail.com। দ্যাটস ইট। আর বেসিক্যালি মনের মতো কিছু না, অবশ্যই ঘটনা পাঠাবেন, ইউনিক ঘটনা হতে হবে। আপনারা যদি চান যে আপনারা কোন রাইটারের স্টোরি পাঠাবেন, তাহলে আপনি অবশ্যই রাইটারের স্টোরি পাঠাতে পারেন, কোনো প্রবলেম নেই। বাট ওয়ান থিং, রাইটারের স্টোরি পাঠালে ডেফিনেটলি আপনাকে যেটা করতেই হবে সেটা না করলে নয়, রাইটারের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। আর বেসিক্যালি বলার মতো কিছু নেই, চলে যাচ্ছি সরাসরি আজকের এপিসোডে। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জেফরি ভাই, আশা করি আল্লাহর রহমতে আপনি এবং ভৌতিক দুনিয়ার সকল শ্রোতা বন্ধুরা অনেক বেশি ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। আমি নাহিদ সরকার। আজ আমি আরেকটি ঘটনা শেয়ার করলাম ভৌতিক দুনিয়ার জন্য। গল্পটির নাম কারিমা। এটা মূলত একটা জিনের ঘটনা। এই ঘটনার মূল লেখিকা সুমাইয়া মনি। ঘটনাটি ভালো লাগলে আপনি পড়ে শোনাবেন। আশা করি ঘটনাটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। লম্বা স্টোরি, বাট ভালো লাগবে। চলে যাই সরাসরি ঘটনা। রাতে ঘুমাবার পর মনে হতে লাগলো কে যেন আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আমি বুঝতে পারি যে আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে, কিন্তু আমি যখন চোখ মেলে তাকাই তখন কাউকে দেখতে পাই না। একটা জিনিস প্রায় 1 সপ্তাহ পর্যন্ত আমার সাথে ঘটে গেছে। আমি বুঝতে পারছি না আমার দিকে এইভাবে কি তাকিয়ে থাকে। ও হ্যাঁ, আমার পরিচয়টা আপনাদের দেওয়া হয়নি। আমি কারিমা আঞ্জুম, মাদ্রাসার ছাত্রী। আমার বাবা একজন শিক্ষক, সিরাজগঞ্জে থাকি আমরা। আমার মা নেই। আমি এই পৃথিবীর আলো দেখার আগে আমার মা মারা যান। ফুপি আমাকে লালন পালন করেছিলেন এবং তিনি বড় করেন। আমার বয়স যখন 6 বছর তখন কোনো একটা কারণে আমার ফুপি মারা যান। তারপর থেকে বাবা আর আমি একা হয়ে যাই। বাবা মাকে অনেক ভালোবাসতো, আর এজন্যই বাবা দ্বিতীয় বিয়েটা করেনি। সারা দিন কেটে যায় আমার ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যায়। মাদ্রাসা থেকে এসে রান্না বান্না করি, রান্নার কাজ শেষ করে গোসল করে জোহরের নামাজ আদায় করে বাবার জন্য খাবার নিয়ে অপেক্ষা করি। বাবা আসলে বাবার সাথে বসে একসাথে খানা খাই। খানা খাবার সময় শুরু হয়ে যায় বাবার প্রশংসা।
আমার রান্না ভালো হয়েছে, আমি নাকি খুব ভালো রান্না করি, এইটা সেটা কত কিছু, এইভাবে কত কথা বলে খানা শেষ করি আমরা। বাবা আমাকে ভীষণ ভালোবাসে, তাই সব সময় হাসিয়ে মাতিয়ে রাখেন আমাকে। মন খারাপ হলে বাবা এটা ওটা বলে মন ভালো করে দেন। এভাবে আমাদের সংসার চলতে লাগলো। অনেক কথা বলে ফেললাম, এবার গল্পে যাওয়া যায়। আমার বাবারা 3 ভাই। ছোট কাকা মেয়ের বিয়ে হয়ে গেছে, আর ছোট কাকারা নবাবগঞ্জে থাকে। আমি আর বাবা নবাবগঞ্জ থেকে এসেছি আজকে। কাকার বড় মেয়ের নাম সুমাইয়া, দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। আপু একজন হাফেজা, তার পড়ালেখা শেষ, তাই কাকা ভালো ছেলে দেখে বিয়ে দিচ্ছে আপুর। আপুর কোনো ভাই নেই, আপুরা 2 বোন। 2 বোনের নাম মারিয়া আর আমার বয়সী। এখানে আসার পর থেকে সারাটা দিন দুষ্টুমিতে কাটে আমার। আপুকে ছাদে নিয়ে গিয়ে বসিয়ে দিলাম। সব মেয়েরা এবং কাকিরা আপুর গায়ে হলুদ লাগিয়ে দিতে লাগলো। হলুদ দেওয়া শেষ করে আপুকে নিয়ে সবাই নিচে চলে যেতে লাগলো। আমিও তাদের সাথে নিচে চলে যেতে লাগলাম। হঠাৎ করে ছাদের বাম পাশের দিকে তাকিয়ে আমার চোখটা থমকে যায়। আমি নিচে না গিয়ে হেঁটে একটু দেয়ালে ঘেঁষে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছি এক পুকুরের দিকে। আমার অনেক ভালো লাগছিল পুকুর পাড়টা। পুকুরের পানিতে রোদের আলো পড়তে চকচক করে উঠছে পানিগুলো, এবং চারদিকে পাখির কিচিরমিচির ডাক, গাছগাছালিতে পুকুর পাড়টা আরো সুন্দর দেখাচ্ছে। পুকুরের এক পাশে সিরিয়াল একটা পাকা ঘর আছে এবং বাসার জন্য পাকা করানো 2টা বেঞ্চ আছে। আমি যতই দেখছি ততই যেন মুক্ত হয়ে যাচ্ছিলাম। আমাদের ওখানে এরকম পুকুর পাড় নেই। আমার মন ছুটে যাচ্ছে সেখানে যাবার জন্য। আমাকে না আসতে দেখে রীতিমতো মরিয়া হয়ে উঠে আসলো। আমি সেই পুকুরের দিকে তাকিয়ে আছি। মাহিরা বলল, কারিমা কি হয়েছে তোর? ধাক্কা দিয়ে বলল। মারিয়ার ধাক্কা আমার ধ্যান ভাঙলো। কারিমা বলল, দেখ কত সুন্দর পুকুর পাড়টা, তাই না? মুচকি সে হাতের ইশারা দিয়ে পুকুরের দিকে দেখিয়ে বললাম। মারিয়া কারিমার হাতের ইশারায় পুকুরের দিকে তাকিয়ে কিছুটা ঘাবড়ে গেল। মারিয়া বলল, চল চল নিচে যাই, নিচে যাই, এখানে দাঁড়িয়ে পুকুর পাড়টা দেখার তো দরকার নেই। আমি তখন বললাম, আরে দাঁড়া না, একটু দেখতে দে। মারিয়া তখন বলল, কারিমা পুকুরটার দিকে তাকাস না, তুই নিচে চল, আমার সাথে চল। আমার হাত ধরে টেনে সিঁড়ির কাছে নিয়ে চলে গেল মারিয়া, এবং ঠাস করে দরজাটা বন্ধ করে দেবার আগেই কারিমার হাত ধরে নিজের মতো নিচে এলো। আমি নিচে এসে বললাম, কি হয়েছে তোর? তুই এইভাবে টেনে নিয়ে আসলি কেন? এখন কি বললি পুকুর পাড়ের দিকে তাকাবো না কেন? মারিয়া কিছু ভয় পেয়ে যায়। চেহারায় ভয় ফুটে উঠেছে মারিয়ার, সেটা আমি বুঝতে পারছিলাম। মারিয়া বলল, কিছু হয়নি, এমনি আর কি, তাকাতে না করেছিলাম আর কি। আমি গেলাম আপুর কাছে, তুই আয়, ঠিক আছে? ভয়চকিত কণ্ঠে কোনো কথা বলল। আমি কিছুটা সন্দেহ মনে চোখে রীতিমতো মারিয়ার চোখে তাকালাম। অবাক হলাম, কিছুটা অবাক হওয়ারই মতো ব্যাপার করছে। আমি কাকি আপু মারিয়াদের অনেকবার জিজ্ঞেস করেছিলাম ওই পাড়ের কথা, কিন্তু তারা কোনো এক অজুহাতে পুকুর পাড়ের কথাটা এড়িয়ে গেছে। আমার ভীষণ রাগ হলো তাদের উপরে, বিশেষ করে মারিয়ার উপরে অনেক বেশি রাগ হলো। কি এত লুকাচ্ছে আমার কাছ থেকে? আমি একা একা সিদ্ধান্ত নিলাম, আমি সে পুকুর পাড়ের যাবো তো যাবই, যেভাবে সেই কাজ। বিয়ে পড়াবার সময় সবাই ব্যস্ত ছিল, তাই আমি ওই সুযোগে মারিয়ার কাছে যাব। বাথরুমে যেয়ে কথা বলে বাসার পেছনের রাস্তা দিয়ে সেই পুকুরের পাড়ে চলে যেতে লাগতাম। হেঁটে হেঁটে সেই পুকুর পাড়ে এসে আমি চলে এসেছি এবং সন্ধ্যা হয়ে গেছে। সূর্য পশ্চিম দিকে ডুবু ডুবু অবস্থা। এই দৃশ্যটা আরো বেশি সুন্দর লাগছিল। ঝিরঝির করে বাতাস বইছে চারদিকে, মনোমুগ্ধ করা এক পরিবেশ। এখানে না আসলে বোঝাই যেত না আল্লাহর সৃষ্টি এতটা সুন্দর। আমি বেঞ্চে বসে 2 চোখ বন্ধ করে ঝিরিঝিরি করে বাতাস পরিবেশটা যেন উপভোগ করতে লাগলাম। খুব ভালো লাগছে এখানে এসে। কিছুক্ষণ পর আমার নাকে সুন্দর একটা সুঘ্রাণ যেন আসতে লাগলো। হঠাৎ করে পরিবেশটা ঠান্ডা হয়ে গেল। আমার কাছে খুব ভালো লাগছিল সুগন্ধটা। আমি চোখ না খুলে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে লাগলাম। খুব ভালো লাগছিল আমার কাছে, কিন্তু আমার কেমন জানি মনে হতে লাগলো আমার দিকে কি যেন তাকিয়ে আছে। আমি চোখ মেরে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। মনের মধ্যে কেমন যেন একটা ভয় ভয় কাজ করছিল। এদিকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমি আর দেরি না করে দৌড়ে বাসা চলে এলাম।
বাসার ভিতরে এসে বুকের মধ্যে জোরে জোরে ফু দিতে লাগলাম। অন্য রুমে যাবার জন্য পা বাড়াতেই মারিয়ার সামনে পড়ি, আর আমার দিকে কেমন এক সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন আমি বললাম, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন? আমতা করে বললাম আর কি কথাটা। তখন মারিয়া বলল, কোথায় গিয়েছিলি, সত্যি করে বলতো। আমি তখন বললাম, মানে ওই বডি করতে গেছিলাম, তুই তো জানিস তো না। মারিয়া তখন বলল, আমার তো মনে হচ্ছে না তুই এটা করতে গেছিস। আমি তখন বললাম, না মানে মুড়ি খামে যাই। এই বলে মারিয়ার কাছ থেকে আমি অন্য রুমে চলে গেলাম। মারিয়া কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে আপুর রুমে চলে গেল। আমি বিছানা থেকে ধূপ করে শুয়ে পড়লাম এবং মনে মনে ভাবতে লাগলাম, কালকেও আমি যাবো ওই পুকুর পাড়ে। মাগরিবের আজান হচ্ছিল। আপুকে বিদায় দিয়ে নামাজ পড়তে নিলাম। খাবার খেয়ে বসার সময় বাবা আমাকে কাপড় গুছিয়ে রাখতে বলল, কাল সকালে নাকি সিরাজগঞ্জে ফিরে যাবে। আমি এই কথাটা শুনে কিছুটা মন খারাপ করলাম, কিন্তু কিছুই করার নেই। রাতে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে বাবা আমি সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হলাম। ঘন্টাখানিক পর আমরা বাসায় পৌঁছে গেলাম। বাসায় এসে রান্না বান্নার কাজ সারতে সারতে রাত হয়ে গেল। বাবা আমি খাবার খেয়ে ঘুমাতে চলে গেলাম। বিছানায় শোবার সাথে সাথে সারা রাজ্যের ঘুম এসে আমার চোখে ভর করলো। আমি ঘুমিয়ে গেলাম, কিন্তু মধ্যরাতে মনে হতে লাগলো কেমন থেকে অদ্ভুত দৃষ্টি তাকিয়ে আছে। আমি একটু নড়ে চড়ে শুনলাম। তারপরে মনে হতে লাগলো কেউ যেন আমার রুমের দিকে আসছে, আমাকে দেখছে, দরজার উপাস থেকে দেখছে। আমি ওটা ড্রিম লাইটটা অফ করতে রুমের লাইটটা জ্বালালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। পানি খেয়ে আবারও শুয়ে পড়লাম। এমন করে প্রায় একটা সপ্তাহ কেটে গেল। আজকে আমার এরকমটাই মনে হতে লাগলো। আমি আজকে আর শুয়ে থাকতে পারলাম না। উঠে বসে রীতিমতো লাইট অন করে চারিদিকে ভালো করে দেখতে লাগলাম, কিন্তু কেউ নেই সে রুমে। মনে মনে এক রাশ গালি করে রীতিমতো আবারও শুয়ে পড়লাম। ফজরের আজান শুনে আমার ঘুম ভাঙলো। নামাজ আদায় করে রান্নাঘরে রান্না করতে লাগলাম। আজকে রুটির বাঁচতে গিয়ে রীতিমতো আমার ডান হাতটা পুরো পুড়ে গেছে। সেই কারণে বাবা আমাকে অনেক বকা দিয়েছেন। বাবা বললেন, সামনের মাসে কাজের মেয়ে ঠিক করে দিবে, আমাকে আর রান্না করতে হবে না। বকাবকি করে বাবা মাদ্রাসায় চলে যান, আর আমাকে আজকে মাদ্রাসায় যেতে নিষেধ করে দেন। আমি ঘরে বসে বসে ঝিমাতে লাগলাম। হাদিসের বই বের করে পড়তে লাগলাম। হুট করে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম, টেরই পাইনি। বাবা এসে আমাকে খানা খাইয়ে দিল। রাতে হাতে মলম লাগিয়ে দিয়ে লাইট অফ করে দিয়ে বাবা তার রুমে ঘুমাতে যায়। আমিও শুয়ে পড়ি। কিছুক্ষণ পর শুয়ে পড়ি। আজকেও সেই একইভাবে কে যেন তাকিয়েছিল। আমি আজকে আর উঠিনি। একবারে সকালে আমার ঘুম ভাঙলো। উঠে বসে আমি হাতের দিকে তাকিয়েছিলাম। এরপর দিলাম একটা চিৎকার, করে চিৎকার দিলাম। আমার চিৎকার শুনে বাবা পাশের রুম থেকে আমার রুমে দৌড়ে চলে আসে। জানাল হোসেন বলল, কি হয়েছে তোর মা, হ্যাঁ এভাবে চিৎকার দিলি কেন? উত্তেজিত কণ্ঠে বাবা বললেন। আমি তখন বললাম, বাবা বাবা আমার না 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 বাবাকে এটা বলা যাবে না, এটা শুনলে পরে টেনশনে পড়ে যাবে। বাবা বললেন, কি মা বল না, চুপ করে আছিস কেন? আমি তখন বললাম, বাবা আমি 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 ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমার হাতের উপরে একটা টিকটিকি পড়েছিল, তো তাই ভয় পেয়ে গেছিলাম আর কি, চিৎকার করে দিচ্ছিলাম এই জন্য। বাবা তখন বললো, পাগল বে, তোর জন্য এত জোরে চিৎকার দেওয়া লাগে নাকি? হ্যাঁ, আমি বললাম, দুঃখিত বাবা। বাবা বললো, এবার চিৎকার দিলে হবে না, ঠিক আছে? আমি তখন বললাম, ঠিক আছে বাবা। বাবা আবারও বললো, আচ্ছা তুই ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা রেডি করছি, ঠিক আছে? আমি বললাম, ঠিক আছে বাবা। জালালউদ্দিন সাহেব রুম থেকে বেরিয়ে চলে গেল। কারিমা ওর হাতের কাঁথার ভেতর থেকে বের করে ওর সামনে ধরে ভালো করে দেখতে লাগলো। চলে যাচ্ছে কারিমার ভাষায়, আরে আমার হাত তো পুড়ে গিয়েছিল, তবে আমার হাত ভালো হলো কিভাবে? ভয় ভয়ে বললাম, ব্যাপারটা এটা কি হলো আমার সাথে, কে করলো এটা? বাবাকে না বললে ভালোই করেছি। ও কে যে করলো, এ ভূত না 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 না। আস্তে আস্তে চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলাম। আমার কামড়টা তো ধরে ধরেছে, পরে দেখা যাবে। এটা দুটা খেয়ে নেই, আগে দুটা খেয়ে নি, তারপর কথা হবে। কারিমা ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাবার খেতে বসলো। জালালউদ্দিন সাহেব মানে কারিমার বাবা বলে উঠলেন, মা তোমার হাতে কি একটু ভালো হয়েছে, ব্যথা কমেছে এখন? হ্যাঁ হাতের? খাবার খেতে খেতে বললো কথাটা। আমার যেন খাবার গলায় আটকে গেল। হাতে গ্লাস পানি নিয়ে রীতিমতো ঢক ঢক করে সব পানি কিনে নিলাম।
বাবা বললেন, কি হয়েছে বাবা, বল না। আমি তখন বললাম, কিছু না বাবা, আমার হাত ভালো হয়ে গেছে, আমার খাওয়া শেষে আমি রেডি হয়ে মাদ্রাসায় যাব, এই জন্য আর কি। তাড়াতাড়ি করে রুমে চলে গেলাম। জালালউদ্দিন সাহেব একটু অবাক হলেন। খাবার শেষ করে মাদ্রাসায় চলে গেল কারিমাকে নিয়ে, এবং মাদ্রাসায় ছুটির পর কারিমা বাসার এসে রীতিমতো রান্নার কাজ সেরে ফেললো। জোহরের নামাজ আদায় করে বাবার জন্য খাবার দিয়ে অপেক্ষা করে। জালাল হোসেন আসার পর একসাথে খাবার খায়। বাবা একটু অবাক হলেন। খাবার শেষ করে মাদ্রাসায় চলে গেল আমাকে নিয়ে, এবং মাদ্রাসায় ছুটির পর আমাকে রীতিমতো বাসায় এসে রান্নার কাজ সেরে ফেললো, এবং জোহরের নামাজ আদায় করে বাবার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছিলাম। বাবা আসার পর একসাথে খাবার খাই আমরা, এবং বাবা অনেকবার আমার হাতে কি হয়েছে জিজ্ঞেস করেছিল, কিন্তু আমি কোনোভাবেই যেন বললাম না, এড়িয়ে যায়। সারা দিন আমার হাতের কথা জিজ্ঞেস করেছিল, কিন্তু আমি কোনোভাবেই বলিনি, এড়িয়ে যায়। সারাটা দিন এভাবে ভাবতে ভাবতে চলে যায়। রাতে ঘুমানোর সময় দরজা জানালা ভালো করে আটকে নিলাম। ঘুমানোর সময় দৌড়তে পরে ঘুমিয়ে পড়লাম, এবং মধ্যরাতে একটা ঘটনা ঘটলো। আমার মনে হলো কেউ যেন আমাকে তাকিয়ে তাকিয়ে দেখছে। আমি উঠতে গিয়ে যেন উঠতাম না, ঘুমিয়ে আছে, একভাবেই যেন ঘুমিয়ে আছে। ফজর আজান শুনে আমার ঘুম ভেঙে গেল। আমি নামাজ পড়ে ওর রুমের বিছানায় ঘুমানোর সময় যে বালিশটিকে আমি নিয়ে ঘুমিয়েছিলাম, সেই বালিশটার নিচে কতগুলো চকলেট খুঁজে পাই। আমি যেন হাঁ করে কতক্ষণ তাকিয়ে থাকি, এবং হাতের নিচে চকলেটগুলো ভালো করে দেখতে লাগলাম। আমি বললাম, এইটা আবার কি দিল আমার বালিশের নিচে? বাবা না, বাবা তো এতগুলো চকলেট নিয়ে আসলো কিভাবে, আমাকে দিবে বা কেন? এইভাবে আমার বালিশের নিচে তো রাখবে না, তাহলে কে রাখলো? তোর মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। তো করে বিছানায় বসে পড়লাম, এবং যাক পরে দেখবো না, এখন রান্না করে আসি, তারপর বোঝা হবে। এই বলে আমি চকলেটগুলো রান্নাঘরে রেখে দিলাম, এবং এরপর রান্না করতেও মন চাচ্ছিল না। অন্য মনস্ক হয়ে কাজ করছি। কোনো রকম রান্নার কাজ শেষ করে খাবার খেয়ে মাদ্রাসায় চলে গেলাম। ক্লাসেও মন দিতে পারছি না আমি, সব গুলিয়ে যাচ্ছে। ঘুরে যাবারই কথা। এই ঘটনা যদি অন্য কারোর সাথে হতো তাহলে অনেক বেশি ভয়াবহ হতো, কিন্তু আমি যেন চুপ করে আছি। আমার কোন রকম ক্লাস শেষ করে বাসায় এসে রান্না করে নিলাম, এবং আমার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল। সারাদিন আমার ভাবতে ভাবতে যেন দিন পার হয়ে গেল। আজ রাতে জেগে থাকবো বলে সিদ্ধান্ত নিলাম। যে ভাবা সেই কাজ। আমি অনেকক্ষণ জেগে থাকলাম। কিছুক্ষণ পর আর আমি চোখ খুলতে পারলাম না। কখন যে ঘুমিয়ে গেছিলাম সেটাই জানি না। হঠাৎ ফজরের আজান শোনার সাথে সাথে কারিমা থরফর করে উঠে বসলো। তাড়াতাড়ি করে বালিশের নিচে হাত দিয়ে রীতিমতো দেখে মোড়ানো কাগজের মতো কিছু একটা। কারিমা সেই মোড়ানো কাগজগুলো খুলে সেই কাগজের ভেতরে কয়েকটা মিষ্টি পায়। মিষ্টিগুলো ছিল বড় বড়। কারিমা সেগুলো মিষ্টির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, কারণ এই মিষ্টি কারিমা কখনো কোথাও দেখেনি। কারিমা মিষ্টিগুলো ফ্রিজে রেখে ফ্রেশ হয়ে রান্নার কাজ করতে লাগলো। কারিমার সাথে প্রতিদিন একই ঘটনা ঘটছে। প্রতিদিন কারিমা কোনো না কোনো জিনিস ওর বালিশের নিচে খুঁজে পায়। কখনো চুড়ি, কখনো পায়ের, কখনো চকলেট, কখনো অন্য কিছু। কিন্তু কারিমা খুশি হলেও ওর মনে একটা প্রশ্ন জেগেই থাকে, কে দিচ্ছে এই জিনিসগুলো? সে কিভাবে জানে আমি এগুলো পছন্দ করি? কারিমার সাথে প্রায় 1 মাস ধরে এই ঘটনাগুলো ঘটছিল। কারিমা প্রথম প্রথম কে দিয়েছে এই চিন্তা করলেও এখন আর চিন্তা করে না। ওর মতোই থাকছে। কারিমা বুঝতে পারে কোনো এক অদ্ভুত শক্তি বা অলৌকিক শক্তি এগুলো দিচ্ছে। এভাবে প্রায় 1.5 মাস কেটে যায়। কারিমার বাবাকে এই বিষয়ে কিছুই বলেনি, তবে ওর বাবা কারিমার চুড়ি, পায়েল ইত্যাদি জিনিসপত্রগুলো যেন একটু অবাক হয়ে যায় দেখে, কিন্তু কারিমাকে কিছুই বলেনি। হঠাৎ একদিন কারিমা ছোট্ট কাকার কাকিমার একটা বিয়ের সম্বন্ধ নিয়ে আসে। ছেলের বাড়ির মা ভাবিরা এবং কারিমাকে দেখে অনেক পছন্দ করে। বিয়েও ঠিক করে ফেলে কারিমার, এবং কারিমা রাজি না থাকলেও হ্যাঁ বলে নি। ওর বাবা যা বলবে সেটাই হয়ে যাবে। সব ঠিকঠাক করে রীতিমতো এক সপ্তাহের মধ্যে কারিমার বিয়ে ঠিক হয়ে যায়। কারিমারও তেমন খুশি না এই বিয়ে নিয়ে, কিন্তু ওর বাবাকে বিয়ে না করার বিষয়টা কিছুতেই বলতে পারছে না। পরের দিন সকালে কারিমার বাবার কাছে খবর আসে, ছেলেপক্ষরা বলে দিয়েছে বিয়ে হবে না, কাকিমা বিয়ে করবে না।
জালাল হোসেন বা কারিমার এই কথা শুনে রীতিমতো ভেঙে পড়লো। ছেলে পক্ষদের কাছ থেকে অনেকবার জিজ্ঞেস করলো কেন ছেলে বিয়ে করবে না, কিন্তু কোনোভাবেই কারণটা তারা বলতে পারলো না। জালাল হোসেন বা কারিমার বাবা রীতিমতো রেগে গিয়ে অন্য ছেলে দেখতে শুরু করলেন কারিমাকে বিয়ে দেওয়ার জন্য। অন্য ছেলের সাথে বিয়ে ঠিক করলেও পরের দিন ছেলেপক্ষরা না করে দেয় কারিমাকে, তার ছেলে নিয়ে করতে পারবে না। জালাল হোসেন আরও ছেলে দেখতে লাগলো কারিমার জন্য, কিন্তু তারাও পরের দিন একইভাবে না করে দেয়, বিয়ে করতে পারবে না কারিমাকে। জালাল হোসেন আরো বেশি ভেঙে পড়ে এবং পরের স্বাভাবিক পরপর 5টা সম্বন্ধ ভেঙে যায়। সমাজের লোকেরা কি বলবে, হয়তো সবাই ভাববে কারিমার কোনো দোষ আছে যার কারণে বারবার বিয়ে ভেঙে যাচ্ছে। জালাল হোসেন এবার বড় হুজুরের কাছে যায় এবং তার বেশ সম্পর্কে কিছু জানতে চায়, কেন ওর বিয়ে হচ্ছে না। হুজুরের সাথে দেখা করে হুজুরকে তাদের বাসায় আসার জন্য বলল এবং হুজুর পরের দিন যাবে বলে ঠিক করলো। পরের দিন হুজুর ঠিক সময় মতো কারিমাদের বাসায় চলে আসে। বাসার ভিতরে পা রাখে, সাথে সাথে হুজুর বুঝতে পারে এই বাসায় জিনের আনাগোনা রয়েছে। জালাল হোসেনকে এই বিষয়টা কিছুই বলে না, শুধু কারিমার রুমে যাবে বলে ঠিক করে এবং জালাল হোসেন বড় হুজুরকে কারিমার রুমে নিয়ে যায়। বড় হুজুর ঠিক বুঝতে পেরেছে এই রুমের জিনের আসর রয়েছে। খুঁটিয়ে খুঁটিয়ে জিনিসগুলো যেন ভালো মতো দেখতে লাগলো। কিছুক্ষণ পর বড় হুজুর রুম থেকে বেরিয়ে যায় আর যাবার সময় একটা তাবিজ কারিমার জানালার বরাবর বেঁধে রেখে যায় এবং জালাল হোসেনকে জিনের কথা বলে যায়। কিন্তু কেন এই জিনটি এই বাসায় আসে, কি কারণে আসে, সে বিষয়টা কিছুই বলেনি। পরের বার এসে বলবে জানিয়েছিল। বড় হুজুর চলে যায় বাসা থেকে। আজকে রাতে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে, জানালাগুলো জোরে জোরে বাড়ি খাচ্ছে। বাড়ি খাওয়ার শব্দে কারিমার ঘুম ভেঙে যায়। কারিমা চমকে উঠে বিছানায় বসে জানালার দিকে তাকিয়ে দেখে বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। কারিমা বিছানা থেকে উঠে জানালার কাছে এসে জানালাটা বন্ধ করে দেয়। শেষের জানালাটা বন্ধ করার সময় কারিমার চোখ পড়ে যায় ওদের বাড়ির নিচে কে যেন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর দিকে। পরনের সাদা পাঞ্জাবি। কারিমা কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর জানালাটা বন্ধ করে দেয়। কারিমার মনের ভেতরে কেমন যেন একটা সন্দেহ হতে থাকে, আর আজকে ওর রুমে কেউ আসেনি। কারিমা বুঝতে পেরেছে কারিমার মনটা কেমন যেন ছটফট করছিল। কারিমা দৌড়ে রীতিমতো জানালার কাছে আসলো এবং জানালাটা খুলে নিচের দিকে তাকিয়ে লক্ষ্য করলো কেউ নেই সেখানে। কারিমার মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। কেন যেন সে অপরটাকে মনে পড়ছে যাকে কিছুক্ষণ আগে দেখেছে কারিমা। কারণ সারা রাত আর ঘুম এলো না। এই পাশ ওপাশ করে ছটফট করতে করতে সারা রাত কেটে গেল। পরের দিন বড় হুজুর জালাল হোসেনকে তার সাথে দেখা করতে বলল। জালাল হোসেন কাজ শেষ করে বড় হুজুরের সাথে দেখা করতে চায়। জালাল হোসেন বললেন, আসসালামু আলাইকুম। বড় হুজুর বললেন, ওয়ালাইকুম আসসালাম। জালাল হোসেন মানে কারিমার বাবা বললেন, হুজুর কিছু কি জানতে পারলেন? বড় হুজুর বললেন, হ্যাঁ, তোমার বাসায় জিন আছে। জালাল হোসেন কিছুটা ভয় পেয়ে গেল এই কথাটা শুনে। জালাল হোসেন বললেন, কি বলছেন হুজুর, এইটা কিভাবে সম্ভব? ভয় জড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন। তখন হুজুর বললেন, এটাই সম্ভব। আর এই জিনটা কোন সাধারণ জিন না, বুঝতে পারছি। এই জিনটা অনেক শক্তিশালী জিন। এই ফ্রিদ নামের জিনগুলো কিন্তু অধিক শক্তিশালী হয়। জালাল হোসেন বললেন, সেই জিনটি বাসা কোথায়, কি কারণে আসে? হ্যাঁ, বড় হুজুর বললেন, জিনটির যদি কেউ ভালো লাগে তাহলে সে তার কাছে বারবার ছুটে যাবে। আর আমি আমার বাড়িতে জিনদের দিয়ে রীতিমতো খবর নিয়ে জানতে পেরেছি সে জিনটি তোমার মেয়েকে খুব পছন্দ করে এবং ভালোবাসে। তোমাদের মেয়ের ঘরে এমন এমন জিনিস আছে যেগুলো জিন জগৎ থেকে আসা, সেগুলো আমি সেদিন দেখতে পেরেছি। তোমার মেয়েকে জিজ্ঞেস করে দেখো এগুলো কোথা থেকে পেয়েছে। ওই জিনটি ভালো, খুব ভালো। সে তোমার মেয়ের কোনো ক্ষতি করেনি এখনো। আর বিয়ে ওই জিনটি ভেঙেছে, বুঝতে পারলে? ওই জিনটি ভেঙেছে বিয়েটা। জালাল হোসেন বলল, এর থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে হুজুর, বলুন না। ঘাবড়ে কি কথাগুলো জিজ্ঞেস করলেন। বড় হুজুর বললেন, সে জিনটির সাথে আমার কথা বলতে হবে। তুমিও থাকবে আমার সাথে, কেমন? রাত হলে চলে এসো আমার বাসায়। জালাল হোসেন বললেন, ঠিক আছে হুজুর, আমি এবার আসি। বড় হুজুর বললেন, ঠিক আছে। জালাল হোসেন বাসায় এসে কারিমাকে সেই জিনগুলোর কথা জিজ্ঞেস করলো যেগুলো ওই জিনটি দিয়েছে।
কারিমা সব কিছু খুলে বলল ওর বাবাকে। অনেক বকা দেয় জালাল হোসেন কারিমাকে, কারণ এগুলো আগে কেন বলেনি তাই। কারিমা মাথা নিচু করে সব কথা শুনছিল এবং জালাল হোসেন রুম থেকে বেরিয়ে যায় কারিমাকে অনেক বকাচোকা করে। এমনিতেই কাল রাত থেকে কারিমার মনটা অনেক বেশি খারাপ, আর এখন ওর বাবা বকাচোকা করেছে, এতে আরো বেশি মন খারাপ করে দিয়েছে কারিমা কি সেই না দেখে আবুটাকে ভালোবেসে ফেলেছে সেও বুঝতে পারছে না। রাতে জালাল হোসেন বড় হুজুরের বাসায় আসে। বড় হুজুর আগে থেকে তার খাস কামরায় বসা ছিল। সেই কামরাটায় বসে বড় হুজুরের জিনদের সাথে কথা বলে। জালাল হোসেনকে একটা লোক সেই রুমে দিয়ে গেল। বড় হুজুর হাতের ইশারায় মাটিতে বসতে বলল এবং জালাল হোসেন মাটিতে বসে পড়ল। বড় হুজুরে এক লোক রীতিমতো ঘরের লাইট অফ করে দিল। রুম পুরোপুরি অন্ধকার হয়ে গেল। বড় হুজুর মনে মনে দোয়া পড়তে লাগলেন। কিছুক্ষণ পর রুমটা বেশ ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছিল রুমে যেন কেউ এসি ছেড়েছে। রুম থেকে সুন্দর একটা সুবাস হতে লাগলো। হঠাৎ করে বৃষ্টি কণ্ঠে রীতিমতো হুজুরকে সালাম দিল এবং কণ্ঠস্বরটা খুব সুন্দর ছিল। বলল, আসসালামু আলাইকুম হুজুর। বড় হুজুর বলল, ওয়ালাইকুম আসসালাম। আমাকে কেন ডেকেছেন জানতে পারি? বড় হুজুর বলল, আমি কেন ডেকেছি সেটা তোমার অজানা নয়। তোমার নাম কি? জিনটিকে প্রশ্ন করলো হুজুর। জিনটি বলল, আমার নাম আফরান তাসে ইসফাত। বড় হুজুর বলল, ইসফাত, তুমি গাড়িটাকে কোথায় দেখেছ? কিভাবে পেয়েছো বলো তো? ইসফাত তখন বলল, আমি কারিমাকে নবাবগঞ্জের পুকুর পাড়ে দেখেছি। সেই পুকুর পাড়টা মানুষদের জন্য অভিশপ্ত। বড় হুজুর বলল, সেখানে কিভাবে দেখেছ? ইসফাত তখন বলল, ওই পুকুর পাড়টা অনেক বছর ধরে ব্যবহার করে আসছি আমরা জিন জাতিরা। সেখান থেকে সব মানুষরা সেই পুকুর পাড়ের দিকটাতে তাকাতে বেশ ভয় পেয়ে যায়। সেটা তো দূরের কথা, কারণ সেই পুকুর পাড়ে আমরা জিন জাতিরা অজু করে নামাজ পড়ার জন্য, তাই কোনো মানুষকে সেখানে আসতে দেয় না। যদি কেউ ভুলবশত ভাবে যে পানি স্পর্শ করবে তার অনেক বড় ক্ষতি হয়ে যায়। কেবল জিনদের জন্য এই পুকুরটা উন্মুক্ত। আমি সেদিন সেখানে অজু করতে যাই। মাগরিবের আজান দিয়েছিল নামাজ পড়ার জন্য। সেখানে গিয়ে আমি কারিমাকে দেখতে পাই। কারিমা চোখ বন্ধ করে সেখানকার পরিবেশ উপভোগ করছিল। আমি তখনই কারিমাকে পছন্দ করে ফেলি, আর প্রতি রাতে কারিমাকে রুমে গিয়ে কারিমাকে দেখে আসি। বড় হুজুর, আমি কারিমাকে অনেক জিনিস দিয়েছি, কিন্তু কারিমাকে কখনো স্পর্শ করে দেখিনি। এক নাগারে কথাগুলো বলে থেমে গেল। বড় হুজুর বলল, ইসফাত, আমি জানি তুমি খারাপ জিন, তবে তুমি কারিমার বিয়ে ভেঙে দিয়েছো কেন বলো? ইসফাত তখন বলল, আমি কারিমাকে অনেক ভালোবাসি হুজুর, তাই ওর সাথে বিয়ে হবে সেটা আমি কিভাবে মেনে নেব? আমি কারিমাকে বিয়ে করতে চাই হুজুর। বড় হুজুর বলল, তুমি জানো মানব জিন জাতির সাথে কখনো মিল হয় না। ইসফাত তখন বলল, কারিমাকে যখন ভালোবেসেছি তখন বিয়ে তো করবো আমি। ওকে করব, বিয়ে করে কারিমাকে আমি আমার সাথে জিন রাজ্যে নিয়ে যাব। বড় হুজুর বলল, তুমি কিন্তু ভুল করতে যাচ্ছ। আমি চাইলে এখন তোমাকে আটকাতে পারি, সেটা তুমি জানো। ইসফাত বলল, বড় হুজুর, গুস্তাফি মাফ করবেন, আপনি চাইলেও কিন্তু আমাকে আটকাতে পারবেন না, কারণ আমি অনেক বেশি শক্তিশালী। জিন রাজ্যের বাদশা আমি যেটা বলছি সেটাই করব। আমি কারিমাকে বিয়ে করব। আমার কথা আমি বলে গেলাম। এখন আপনারা কি করবেন সেটা আমি জানি না এবং জানতেও চাই না। কিছুক্ষণ পর ঘরটা আগের মতো ন্যায় হয়ে গেল। চারদিকে রীতিমতো সেই সুবাসটা চলে গেল। তারা বুঝতে পেরেছে ইসফাত রুম থেকে চলে গিয়েছে। বড় হুজুর এবং জালাল হোসেন রুম থেকে বেরিয়ে এলো। জালাল হোসেন বললেন, কিছু একটা করুন হুজুর, কিছু একটা করুন। আমি চাই না আমার মেয়ের জিনের সাথে বিয়ে হয়ে যাক, কিছু একটা করুন না। বড় হুজুর বলল, আমার তো কিছু করার নেই, কারণ ইসফাত তো অনেক বেশি শক্তিশালী জিন, ওর সাথে মোকাবেলা তার পক্ষে সম্ভব না। জালালউদ্দিন হোসেন বললেন, তাহলে কি আমার মেয়ে ইসফাত ওর সাথে নিয়ে যাবে জিন রাজ্যে? বড় হুজুর বললেন, আমি মনে করি তুমি অন্য কোনো ছেলেকে দেখতে শুরু করো, আর সেই ছেলেটিকে কারিমা এবং ইসফাতের কথা বলো। যদি ছেলেটি সাহসী হয় তাহলে তার মেয়েকে অবশ্যই বিয়ে করতে রাজি হবে। জালাল হোসেন বললেন,
বড় হুজুর, আমার জানা মতে এরকম কোনো ছেলে নেই আমার কাছে। বড় হুজুর বললেন, আমার কাছে আছে আমার ছাত্র, একজন ভালো ধার্মিক ছেলে, ওর নাম ইনসান। বাবা মা কেউ নেই। আমি তো বৃদ্ধ মানুষ, তাই ছোটকাল থেকেও আমার সাথে বড় হয়েছে। ও এখন একজন রোগীর কাছে গিয়েছে, তাকে দুষ্ট জিনে আসর করেছে, সেটা তাড়াতে গিয়েছে। কালকে ফিরে আসবে, ঠিক আছে? ফিরে আসবে। জালাল হোসেন বললেন, তাহলে আপনি ওই ছেলের সাথে কথা বলে দেখুন, আমি আমার মেয়েকে ওর সাথে বিয়ে দিতে চাই। তখন বড় হুজুর বলল, আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাসায় যাও, আর হ্যাঁ, এই তাবিজটা তোমার মেয়ের হাতে পরিয়ে দিও। জালাল হোসেন তাবিজটা হাতে বেঁধে নিয়ে বাসায় বেরিয়ে এলো। রাতে খাবার খেয়ে জালাল হোসেন কারিমা শুয়ে পড়ল এবং জালাল হোসেন কারিমার হাতে সেই তাবিজটা বেঁধে দিয়ে ঘুমাবার আগে কারিমার কিছুতেই যেন ঘুম আসছে না। 2 দিন ধরে সে মনটা কেমন যেন ছটফট করছে না দেখা সেই মানুষটার জন্য। কারিমা আদৌ জানে না সে মানুষ নাকি জিন। কারিমা জিনে বিশ্বাসী। কারিমা এপাশ ওপাশ করে বিছানা থেকে উঠে গেল, কিছুতেই যেন ঘুমাতে পারলো না। উঠে বারান্দায় চলে এলো এবং কারিমা কখনো বারান্দায় আসে না, আজ মন চাচ্ছে বারান্দায় আসতে, তাই দেরি না করে বারান্দায় চলে এলো। কারিমা আকাশের দিকে তাকিয়ে আছে, মুখে কোনো কথা বলছে না। এদিকে ইশফাত জিন সেদিনের মতো কারিমাদের বাসায় আসতে পারছে না। সেদিন থেকে বড় হুজুর যারা তাবিজ বেঁধে দিয়েছে। কারিমাকে না দেখতে পেয়ে ইশফাত পাগল হয়ে যায়, তাই ওদের নারিকেল গাছের উপরে উঠে বসে এক নজর কারিমাকে দেখার জন্য। কারিমা যখন বারান্দায় আসে তখন ইশফাত অনেক খুশি হয়ে যায়। ইশফাত খেয়াল করে দেখে কারিমার হাতে সেই তাবিজটা। ইশফাত বুঝতে পারে তাবিজটা কে দিয়েছে। ইশফাতের ভীষণ রাগ হয়। এটা দেখে ইশফাতও বুঝতে পারে কারিমার ঘুম না হওয়ার কারণটা। ইশফাত জানে কারিমাও মনে মনে অনেক ভালোবাসে ফেলেছে সবাইকে। ইশফাত মৃদু কণ্ঠে কারিমার নাম ধরে ডাকতে লাগলো, কারিমা, কারিমা। কারিমা যেন থরফরে উঠে বসে এবং ও বুঝতে পারে ওর নাম ধরে কেউ ডেকেছে, সে এসেছে। কারিমা চারদিকে ভালো করে দেখতে লাগলো, উত্তেজিত হয়ে খুঁজতে লাগলো চারদিকে, কিন্তু কারিমা কোথাও কাউকে দেখতে পাচ্ছে না। সে আবরটাকেও দেখতে পাচ্ছে না। আবারও এক মৃদু সুরে কারিমাকে সে বলতে লাগলো, কারিমা, তোমার হাতে তাবিজটা খুলে ফেলো। কারিমা তখন বলল, আপনি কে? কোথায় আপনি? কোথা থেকে বলছেন? কারিমা, আমাকে দেখতে চাইলে তোমার হাতে তাবিজটা খুলে ফেলো। তোমার জানার একটা তাবিজ আছে, সেটা খুলে ফেলো। কারিমা দেরি না করে তাড়াতাড়ি ওর রুমে চলে গেল। জানালার সামনে গিয়ে দেখে আসলে একটা তাবিজ জানালার ডান পাশে ছড়ানো আছে, কালো শুয়ে বাঁধা ছিল। কারিমা তাবিজটা খুলে ফেলার সাথে সাথে ওর হাতটাও হঠাৎ করে সারা রুমে যেন সুন্দর সুবাসে যেন ভরে গেল। কারিমার কাছে সুবাসটা চেনা চেনা লাগছে। কারিমা চোখ বন্ধ করে মিষ্টি সুবাসটা উপভোগ করছে, একটা মাতাল করানো সুবাস। কারিমা কিছু ঘোরের মধ্যে চলে গিয়েছে। আবারও সে মিষ্টি কণ্ঠে কারিমার নাম ধরে ডাকলো, কারিমা, কারিমা। চোখ মেরে তাকায় কারিমা। পেছনের দিকে তাকিয়ে কারিমা যেন মন্ত্রমুগ্ধের মতো মুগ্ধ হয়ে যায়। সাদা পাঞ্জাবি পরা একটা লম্বা সুদর্শন ছেলে দাঁড়িয়ে আছে, দেখতে বেশ ফর্সা। ছেলেটার চেহারা দিয়ে নূরের আলো যেন ঝলকাচ্ছে, চারদিকে ছড়িয়ে পড়ছে আলো। কারিমা মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ইশফাত এবং নয়ন ভরে ভালোবাসার মানুষটিকে দেখছে। কারিমা নীরবতা ভেঙে বলল, আপনি সে লোক যে আমার বালিশের নিচে পায়েল, চকলেট, মিষ্টি রেখে দিতেন? ইশফাত তখন বলল, হ্যাঁ আমি কারিমা। প্রথম যখন তোমাকে আমি পুকুর পাড়ে দেখেছি না, তখনই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, বিশ্বাস করো। কারিমা তখন বলল, আপনি কি জিন? ইশফাত তখন বলল, হ্যাঁ আমি জিন। কারিমা হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে ইশফাতের দিকে। মুহূর্তে কোনো কথা বের হচ্ছে না। রুমের মধ্যে নীরবতা বিরাজ করছে। ইশফাত নীরবতা ভেঙে বলল, আমি জিন তাই বলে তুমি আমাকে ভয় পাচ্ছ কারিমা? আমি তোমার কখনো কোনো ক্ষতি করব না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক বেশি। কারিমার চোখ দুটো যেন একদম যেন গড়িয়ে করে পানি পড়ছে। ঠিক ওইভাবে ইশফাতের দিকে তাকিয়ে আছে। ইশফাত বলল,
এই পাগলি মেয়ে, কান্না করছো কেন? তোমার এই কাজল কালো চোখে কান্না মানায় না। তুমি যদি আমাকে তোমার কাছে আসতে বারণ করো, আমি তোমার কাছে কখনো আসবো না, চলে যাবো তোমার জীবন থেকে। এটা আমার ভালোবাসার কসম বললাম। কারিমা আর দাঁড়িয়ে থাকতে পারলো না, দৌড়ে ইসফাতের বুকে ঝাঁপিয়ে পড়লো, অনেক শক্ত করে ইসফাতকে জড়িয়ে ধরলো। ইসফাত পরম যত্নে কারিমাকে বুকে আঁকলে ধরলো। কারিমা বলল, দয়া করে আপনি আমাকে ছেড়ে যাবেন না, আপনি চলে গেলে আমি একা হয়ে যাব। এই 2 দিন আমি বুঝে গেছি আমি আপনাকে কতটা ভালোবেসে ফেলছি। আপনি যখন রাতে আমার কাছে আসেন না, তখন আমার অনেক ভালো লাগে। আর যখন আমার বালিশের নিচে একটা জিনিস রেখে যান, নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয়। প্লিজ আপনি ছেড়ে যাবেন না কোনোদিন। আমার একাকিত্ব সাথী হয়ে আছেন, সবসময় থাকবেন, কখনো ছেড়ে যেতে পারবেন না। কিন্তু দয়া করে আপনি আমাকে কোনোদিন ছেড়ে যাবেন না। এভাবে যেন কান্না করে দিল। ইসফাত কারিমাকে বুকের থেকে সামনে নিয়ে ওর হাতে কারিমার চোখ মুছে দিল। ইসফাত বলল, পাগলি মেয়ে, এভাবে কেউ কাঁদে নাকি? আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। 7 জন্মের জন্য তুমি শুধু আমার। আমি তোমাকে আমার জিন রাজ্যের রানী বানাবো। কারিমা ইসফাতের কথা শুনে কিছুটা লজ্জা পেয়ে গেল। ইসফাত বলল, মাশাআল্লাহ, লজ্জা পেলে আমার কারিমাকে কত সুন্দর লাগে। কারিমা এবার মাথা নিচু করে ফেলল। কারিমা বলল, আচ্ছা আপনার নাম কি? ইসফাত তখন বলল, আফরান তানসে ইসফাত। তুমি আমাকে ইসফাত বলে ডাকতে পারো, বুঝতে পেরেছ? কারিমা তখন বলল, আপনার নামটা খুব সুন্দর, কিন্তু আমার কাছে আফরান নামটা ভালো লেগেছে। আমি কি আপনাকে এই নামটা ধরে রাখতে পারি? ইসফাত তখন বলল, অবশ্যই, তুমি আমাকে আফরান বলে ডাকবে, ঠিক আছে? কারিমা বলল, আচ্ছা ঠিক আছে, আপনি এখন চলে যান, আমার বাবা জানতে পারে কিন্তু অনেক বকাবকি করবে। ইসফাত বলল, ভয় পেও না কারিনা, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আবারও আসবো, তোমাকে আমার রানী করে নিয়ে যাব। তুমি ভালো থেকো, আর যাই হোক টেনশন করবে না, আল্লাহ হাফিজ। এই বলে কপালে চুমু দিয়ে পড়ল। আস্তে আস্তে ইসফাত বাতাসের সাথে মিলিয়ে যাচ্ছে। কারিমা আবারও অবাক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। এক সময় রুম থেকে ইসফাতের অস্তিত্ব চলে গেল। কারিমার মনটা যেন খারাপ হয়ে গেল। কারিমার বিছানায় গিয়ে গুটি মেরে বসে পড়ল। সকালে জালাল হোসেন বড় হুজুরের কাছে এলো, কারণ জালাল হোসেনকে বড় হুজুরের লোকজন খবর দিয়ে পাঠিয়েছে। জালাল হোসেন বড় হুজুরের কাছে এসেছে। জালাল হোসেন বললেন, আসসালামু আলাইকুম বড় হুজুর, আপনি কি আমাকে ডেকেছেন? বড় হুজুর বললেন, ওয়ালাইকুম আসসালাম, আমি আপনার ডাকছি, জানের সাথে আমার কথা হয়েছে, ও তোমার মেয়ের বিয়ে করতে রাজি আছে। জালাল হোসেন বললেন, আলহামদুলিল্লাহ, আমি তাহলে বিয়ের আয়োজন শুরু করে দিই। বড় হুজুর বলল, হ্যাঁ তাড়াতাড়ি আয়োজন শুরু করে দাও। জালাল হোসেন বললেন, আমি কি ইনসানের সাথে দেখা করতে পারি হুজুর? বড় হুজুর বললেন, কেন না, অবশ্যই। ইনসান পাশের রুম থেকে এসে সালাম দিল। ইনসান বলল, আসসালামু আলাইকুম। জালাল হুজুর বললেন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো বাবা? ইনসান বলল, জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জালাল হোসেন বললেন, হ্যাঁ ভালো আছি বাবা, অনেক ভালো আছি। জালাল হোসেন আরো কিছুক্ষণ বড় হুজুর এবং ইনসানের সাথে কথা বলে বাসায় চলে আসে। বড় হুজুর কালকে ইনসান ও কারিমার বিয়ে দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে বা জানিয়ে দিল যে কাল বিয়ে দিবে। জালাল হোসেন ইনসানকে খুব পছন্দ করে, তাই বিয়েতে রাজি হয়ে যায়। বাসায় এসে কারিমাকে বিয়ের কথা জানিয়ে দেয়। কারিমা মুখে হ্যাঁ না কিছুই বলে না। বাবার কথা শুনে আস্তে আস্তে ওর রুমে চলে আসে। বিছানায় এসে ফুপিয়ে কান্না করতে লাগলো। কারিমা খুব বেশি মনে পড়ছে আফরানের কথা। একটা বার দেখা করার জন্য মনটা যেন ছুটে যাচ্ছে কারিমার মুখে বালিশ চেপে ফুপিয়ে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর কারিমার কান্না থামিয়ে দেয়। কারিমা বলল, না, আমাকে এভাবে ভেঙে পড়লে চলবে না, নিজেকে শক্ত রাখতে হবে, আফরানের জন্য আমাকে অপেক্ষা করতে হবে। হে আল্লাহ, আমার আর আফরানকে ভালোবাসা যদি সত্যি হয় তাহলে আমাদেরকে মিলিয়ে দিও। আমি তোমার সাথে এতটুকুই চাই, আর কিচ্ছু না। লাল বেনারসের শাড়ি পরে আছে কারিমা। কিছুক্ষণ আগে বিয়ে হয়েছে কারিমা ভাবতে পারেনি অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাবে।
পাথরের মতো বসে আছে কারিমা। মুখ থেকে যেন কোনো কথা বলতে পারছে না, চোখ দিয়ে যেন অঝোর ধারায় পানি পড়ছে। মারিয়া এটা ওটা বলছে, কিন্তু কারিমা কোনো দিকেই যেন কিছু বলছে না। একজন যেন মূর্তি হয়ে গেছে, একদিকে তাকিয়ে আছে। আজকের দিনটা মাকে খুব বেশি মনে পড়ছে কারিমার। হঠাৎ করে ড্রয়িং রুমের চেঁচামেচির শব্দ শুনতে পেল ওরা। জোরে জোরে চিল্লিয়ে কথা বলছে সবাই। ভেতরে সবাই রীতিমতো অবাক হয়ে গেল। কিছুক্ষণ পর চেঁচামেচি কমে গেল। এবার কারিমাকে বিদায় দেওয়ার পালা। কারিমাকে মারিয়া বোরকা পরিয়ে দিল। জালাল হোসেন কারিমাকে হাত ধরে ড্রয়িং রুমে নিয়ে আসলো। কারিমার হাতে ওটা ওই ছেলের হাতে নিয়ে রীতিমতো কান্না ভরা কণ্ঠে বলল, আমার কারিমাকে দেখে রেখো বাবা, ভালো থেকো তোমরা, সুখে থেকো তোমরা। কারিমা এই কথা শুনে কোনো প্রতিক্রিয়া হলো না, আগের মতোই পাথর হয়ে আছে। ওই ছেলেটি কারিমার হাত ধরে নিয়ে বাহিরে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দিল। কারিমা সে পাথরের মতোই বসে আছে। ওর পাশে যে অন্য কেউ বসে আছে সেটা যেন সে বুঝতে পারছে না। একবারের জন্য পাশের ছেলেটির দিকে তাকায়নি কারিমা। দুজনের মুখে কোনো কথা নেই। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো, একটা বড় বীরের সামনে এসে থামলো। ওই ছেলেটি নেমে কারিমার হাত ধরে গাড়ি থেকে নামালো। কারিমার অস্বস্তিকর ফিল হচ্ছে, অন্য কোনো ছেলে ওর হাত ধরেছে তার জন্য। কারিমা হাবিলের দিকে রীতিমতো তাকিয়ে অবাক হয়ে গেল। ওর মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদের ভিতরে নিয়ে যাচ্ছে। ওর মনে অনেক প্রশ্ন জেগেছে, কিন্তু মুখে ফুটে কিছু বলতে পারছে না। সে ছেলেটি কারিমার হাত ধরে সিঁড়িতে উপরে কামরাতে নিয়ে গেল। কারিমা কামরাটি দেখে আরো হতভম্ব হয়ে গেল। চারদিকে তাকিয়ে দেখতে লাগলো। কারিমা বলল, আমি কোথায় এসে পড়লাম? এই রুমটা কি খেলার মাঠ? আল্লাহ, আমাকে কোথায় নিয়ে এলে? ভয় নেই, তোমার কোনো ক্ষতি করবো না আমি, এটা আমার বাড়ি। কারিমা কণ্ঠের স্বরটা যেন শুনে পেছনে তাকালো, কারণ ওই কণ্ঠস্বরটা চেনা চেনা লাগছিল। পেছনে তাকিয়ে দেখলো, এটা আর কেউ নয়, এটা আফরান। আফরানের মুখে সে মিষ্টি হাসি যেন এখনো লেগে আছে। কারিমার মুখে এক চিলতে হাসি যেন ফুটে উঠল। আফরান বলল, কারিমা ভয় পেয়েছে নাকি? আমি তোমার আফরান, চিনতে পেরেছ আমাকে? কারিমা দৌড়ে আফরানকে জড়িয়ে ধরলো। আফরানকে রীতিমতো কারিমা জড়িয়ে ধরলো, শক্ত করে জড়িয়ে ধরলো। কারিমার চোখে কোনা রীতিমতো দু ফোঁটা জল যেন গড়িয়ে পড়লো। কারিমা বলল, আমি ভেবেছিলাম আপনাকে আমি হারিয়ে ফেলেছি, আপনি কোথায় চলে গেছিলেন? আফরান তখন বলল, পাগলি আমার, কান্না থামাও। আমি তোমাকে বলেছিলাম না, টেনশন করবে না, আমি ঠিক তোমার গায়ে চলে আসবো। দেখো আজ তোমাকে নিয়ে গিয়েছি, দেখেছ? তুমি শুধু আমার কারিমা, শুধু আমার, আর কারো না, আর কারো হতেও পারবে না। তুমি জন্মেছিলে আমার জন্য। কারিমা একদম যেন চুপ করে আছে। আফরান বলল, কারিমা কান্না থামিয়ে দাও প্লিজ। কারিমা বলল, এটা কিভাবে হয়েছে? আর বিয়ের পর চিল্লাপাল্লা হচ্ছিল সেটা কিসের জন্য? আফরান বলল, যার সাথে বিয়ে ঠিক হয়েছে না, সেই ছেলেটা মানে ইনসান, ও আমার বন্ধু। ইনসানের সাথে দেখা করে ওকে সব ঘটনা খুলে বলি। ইনসান আমাকে একটা বুদ্ধি দেয়, আমাকে বলে ওর রূপ ধরে বিয়ে আসরে যেতে, আর ইনসান লুকিয়ে থাকবে। বিয়ের কাজ শেষ হলে তারপর সবার সামনে আসবে। তুমি তো জানোই জিনরা অনেক বেশি পাওয়ারফুল, যে কারো রূপ ধরতে পারে। আমিও ইনসানের কথা মতো বিয়ের আসরে চলে যাই, এবং বিয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পর ইনসান সবার সামনে আসে। বড় হুজুরও তোমার বাবা এই বিয়ে কিছুতেই মেনে নিতে পারছিল না, এবং ইনসান অনেক বুঝিয়ে বলেছে। তারপর তারা আমার সাথে তোমাকে দিবে না বলে দিয়েছে। আমি রাগে বলে দিই, সব ছাড়খাড় করে দেবো, তোমার ক্ষতি করে দেবো। তারপর গিয়ে তোমার বাবা ও হুজুর মানতে বাধ্য হয়েছে তোমাকে বিয়ে দেওয়ার জন্য, বুঝতে পেরেছ? তারপর তোমাকে আমার কাছে নিয়ে আসলাম আর কি, বুঝতে পারছো আমার রানী? কারিমা বলল, বাহ, ভালোই তো চাল কাটিয়েছেন আপনি, যাক ভালো হয়েছে। ইনসান ভাইকে ধন্যবাদ দেওয়ার দরকার আছে। আফরান বলল, সেটা না হয় পরে দিব, এবার চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাই। এই কথা বলে কারিমাকে রীতিমতো কোলে উঠিয়ে নিল। আফরান কারিমাকে বড় একটা বারান্দায় ফুলের দোলনার সামনে গিয়ে বসিয়ে দিল। কারিমার চারপাশে তাকিয়ে অবাক হয়ে যায়। বারান্দার পাশে ছিল গোলাপ ফুল গাছ, মাঝারি আকারের গোলাপ ফুটে ছিল সেখানে। আকাশে চাঁদ ছিল, সামনে বড় একটা সুইমিং পুল ছিল। চাঁদের আলো সুইমিং পুলের উপরে পড়েছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। কারিমা মুগ্ধ হয়ে চারদিক ভালো করে দেখতে লাগলো। আফরান কারিমার দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। কারিমা বলল,
অনেক সুন্দর, আপনাকে অনেক ধন্যবাদ। আফরান কারিমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, শুধুকে ধন্যবাদ দিবে নাকি অন্য কিছু দিবে? কারিমা যেন লজ্জায় পড়ে যায়। আফরান তখন বলল, তোমাকে কিছু বলতে হবে না, আমি নিচ্ছি। দুজনে হারিয়ে গেল ভালোবাসার এক অথিল গ্রহে। সো জেফরি ভাই, এই ছিল ঘটনা। আশা করি ঘটনাটি ভালো লাগবে, পড়ে শোনাবেন। এই ঘটনার মূল লেখক সুমাইয়া আপু এবং সুমাইয়া মনি আপু। ঘটনাটি ভালো লাগলে আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। ঘটনার মূল নাম কারিমা জিনের ঘটনা। এই ছিল ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। ওয়ালাইকুম আসসালাম আমাদের নাহিদ সরকার ভাই। আশা করছি আপনার ঘটনা সবসময় অনেক বেশি ভালো হয়েছে সবার কাছে, এবং আজকেও এক কথায় উড়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং আশা করছি আপনাদের সবার কাছে স্টোরিটা ভালো লেগেছে। স্টোরিটা বেশ ইউনিক এবং বেশ এন্টারটেইনিং। ইটস নট হরফাইড, বাট অনেক বেশি জোস একটা স্টোরি ছিল, অনেক বেশি আনন্দদায়ক ছিল, অনেক স্মুথ একটা স্টোরি ছিল। যতক্ষণ পড়ছিলাম ততক্ষণ যেন একটা অন্যরকম ভালো লাগার সৃষ্টি হচ্ছিল। খুব সুন্দর একটা ঘটনা ছিল ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউ বিউটিফুল স্টোরি। আশা করছি সবার কাছে ভালো লেগেছে স্টোরি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেরি করবো না, চলে যাচ্ছি পরবর্তী ঘটনা। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই এই স্টোরির জন্য নাহিদ সরকার ভাইকে অনেক ধন্যবাদ জানাবো। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ ব্রো। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। লিখেছেন, আসসালামু আলাইকুম জোসেফ ভাই, কেমন আছেন? আশা করি আপনি সবসময়ের মতো আজকেও ভালোর দলেই আছেন এবং সবসময় ভালোর দলেই থাকেন। আমি ফিরোজ খান বলছি মিরপুর থেকে। আজ নতুন আরেকটি ঘটনা কালেক্ট করেছি অনলাইন থেকে, এবং কানেক্ট করার পর আমি সরাসরি আপনার কাছে পাঠিয়ে দিলাম। লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ঘটনা সবসময় কানেক্ট করতে পছন্দ করি, এবং অবশ্যই কানেকশন করার সময় আমি সবসময় ঘটনাকারীর নাম বা ঘটনার লেখকের নাম উল্লেখ করে দিই। আজকে ঘটনাটির নাম জিন। ঘটনার মূল লেখক মাসুদ রানা। চলে যাই ঘটনায়। মসজিদের সামনে দান বাক্সে দুটো 20 টাকার নোট ফুলতে যাব, এমন সময় পেছন থেকে একটা বুড়ো লোকের আওয়াজ পেলাম, ওই টাকাটা ওই বাক্সে পেলেন না, আমার দেন মসজিদের চাইতে টাকাটা আমার বেশি দরকার। আমি পেছনে তাকালাম। ময়লা পাঞ্জাবি আর লুঙ্গি পরা বুড়ো লোকটার মুখে মায়া ভরা করুণ হাসি। আমি দুটো নোটই দান বাক্সে ফেলে দিলাম। টাকাটা আমার না। আসরের নামাজ পড়তে আসার সময় এক প্রতিবেশী খালা টাকাটা আমাকে দিয়ে বলেছিলেন মসজিদে দিয়ে দিতে। মানব ছিল তার। টাকাটা ফেলে লোকটার দিকে তাকালাম। বুড়ো মুখটা যেন শুকিয়ে গেছে। টাকাটা দান বাক্সে ফেলে দিয়েছি দেখে আমি পকেটে হাত দিলাম। একটা 20 টাকার নোট আছে শুধু। টাকাটা বুড়ো লোকটাকে এগিয়ে দিলাম। লোকটার মুখটা যেন হাসি ফুটলো না। বেশি বিরক্ত হয়ে মনে হলো টাকাটা দিচ্ছে। এমন সময় মুয়াজ্জিনের একামতের শব্দ শুনতে পেলাম। আমি ঘুরে মসজিদে ঢুকে গেলাম। নামাজ শেষে বুড়ো লোকটার কথা মাথা থেকে উড়ে গিয়েছিল। মসজিদ থেকে বেরিয়ে আনমনে লোকটা সেখানে দাঁড়িয়ে ছিল, সেখানে তাকালাম। ঠিক লোকটা যেখানে দাঁড়িয়ে ছিল সেই বরাবর পথে 20 টাকার নোট পড়ে আছে। আমি এগিয়ে গিয়ে টাকাটা তুলে নিলাম। সাথে সাথে প্রচন্ড পরিমাণে রাগ অনুভব করলাম। আমি যে 20 টাকার বুড়োটাকে দিয়েছিলাম এটা সেই টাকাটা। আশ্চর্য বলে গেলাম, আজকাল ভিক্ষুক এত অহংকারী! বাবা রে বাবা, 40 টাকার বদলে 20 টাকা দিয়েছি তাই বলে রাগে কতকত করে ফেলেছে। টাকাটা দান বাক্সে ফেলে স্কুলের মাঠের দিকে রওনা হলাম। আমি প্রতিদিনের অভ্যাস আসরের পর থেকে মাগরিব পর্যন্ত স্কুল মাঠে বসে বসে খেলা দেখি ছেলেদের। তারপর মাগরিবের নামাজ পড়ে সোজা বাড়িতে চলে যাই। এই 2 ওয়াক্ত নামাজই পড়া শেষ হয়, এই আর কি। আজকাল সন্ধ্যার পর খুব অসুস্থ অনুভব করি। মনে হয় আশেপাশে কেউ একজন আছে এবং আমার উপরে সবসময় নজর রাখছে, অথচ আশেপাশে কাউকে দেখি না। একটা সময় সন্ধ্যার পরে ছাদে চলে এলাম। চেয়ারে বসে ফেসবুকে ইউটিউব চালালাম। কিন্তু একদিন সন্ধ্যার পর মোবাইল চালাচ্ছি,
ছাদের পশ্চিম দিকে পিঠ দিয়ে বসে বসে মোবাইল চালাচ্ছি। আকাশ মেঘলা থাকলেও ছাদের মিহির আলোয় সব কিছুই যেন ঝাপসার মতো দেখা যাচ্ছিল। ছাদে একা শান্ত ভূতের পরিবেশ হলেও আমার মনে সামান্য ভয় কাজ করছিল না। অশরীরিক কিছু প্রতি আমার বিন্দু মাত্র বিশ্বাস ছিল না। অনেক সময় এমন হয়েছে কোনো একটা ভালো মুভির কাহিনীতে ডুবে গেছি। রাত 12টা পর্যন্ত একাই ছাদে বসে থাকতাম। মায়ের বকার উপদ্রব অবশ্য ছিল, সবসময় ছিল। তো সেদিন ভয়হীন মনে মোবাইল চালাচ্ছি। অন্ধকারে ঝুলে চারিদিকে চাঁদের মিহি আলো এবং আমার দৃষ্টি মোবাইল ফোনের উপরে। এমন সময় ঘাড়ের কাছে কারো গরম নিঃশ্বাস টের পেলাম। স্পষ্ট বুঝতে পারলাম আমার ঠিক পেছনে কেউ বা কিছু একটা দাঁড়িয়ে আছে। আমি ঘাড় ঘুরিয়ে তাকালেই মুখোমুখি হব ওটার। এক অজানা ভয় আমার হাত পা যেন ঠান্ডা হয়ে এলো, বুকের কাঁপুনি যেন বেড়ে গেল। আমাদের বাড়িতে একটা কুকুর আছে। একতলা ছাদ হওয়ার মাঝামাঝি ওটা আসে ছাদে, কিন্তু আমি যেভাবে বসে আছি কম করে হলো ফ্লোর থেকে 3.5 ফুট উপরে আমার ঘাড়। হঠাৎ শরীর কাঁপুনিতে উঠল। আমি সোজা হয়ে দাঁড়ালাম। মোবাইল ফোনের টর্চটা না জ্বেলে স্ক্রিনে আলো সামনে ফেলেই শাড়ির দিকে এগিয়ে গেলাম। ভুল করেও পেছনে তাকালাম না। মনে হচ্ছিল পেছনে তাকালেই এমন ভয়ঙ্কর কিছু একটা দেখতে পাবো যা আমার দেখা উচিত নয়। সিঁড়ির কাছে আসতেই পায়ের জোর যেন পেলাম। দৌড়ে নিচে গেলাম, বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। রাতে প্রচণ্ড জ্বর আমাকে কাহিল করে ফেললো। মা এমনিতেই রাতে রীতিমতো ছাদে যাওয়া আসা একেবারে বকা দিতেন। মা আর ভয় কথাটা বললাম না। 3 দিন লাগলো জ্বর থেকে উঠে আসতে। এরপর সুস্থ হলেও কেমন এলোমেলো হয়ে গেল আমার সবকিছু। আমার সমবয়সী বন্ধু বলতে একজনও নেই। দিনের বেশিরভাগ সময় আমি ঘুরে কাটাই, আর এর কারণে আমি কোনো দিন একাকিত্ব বোধ করিনি। আমি দিনের বেশিরভাগ সময় কাটাতাম মুভি, টিভি সিরিজ, এসব থ্রিলার বই পড়ে। এসব করতে ভালো লাগতো না। গান শুনতাম এবং ফেসবুকে স্ক্রল করতাম, ইউটিউবে ভিডিও দেখতাম। কিছু না কিছু তো করতাম সবসময়। দারুণভাবে সময় কাটতো। সেই জ্বরের পর থেকে একদিন একটা বই পড়তে গিয়েছিলাম। কিছুতেই যেন 2 থেকে 3 পৃষ্ঠার বেশি পড়তে পারছি না। ভাবলাম বইয়ের কাহিনীটা বর্ণনায় সমস্যা হয়েছে, অথবা আমাকে আকৃষ্ট করতে পারছে না। অন্য বই পড়তে গিয়েও একই সমস্যা হলো। বই পড়তে ভালো লাগছে না, কিছুতে 1-2 পৃষ্ঠার বেশি পড়তে পারছি না। মোবাইলে মুভি দেখতে গিয়েও সে একই অনুভূতি। কোনো মুভি, সিরিজ, নাটক 5 থেকে 10 মিনিটের বেশি দেখতে পারছি না। বিরক্তিতে যেন মনটা ভরে ওঠে এবং ফেসবুক, ইউটিউব সবকিছুই যেন বিরক্ত লাগলো। নিজের একটা জগতে বন্দী হয়ে থাকায় মা, বাবা, 4 বছরের ছোট ভাই সবার যেন সহজ সরল বন্ধুসুলভ সম্পর্কটাই নষ্ট হয়ে গিয়েছিল। কথা বলার জন্য আমার কোনো ভালো বন্ধু নেই। জীবনে এই প্রথম যেন অনুভব করলাম আমি একদম একা। কেউ একজন কল্পনার জগৎ থেকে আমাকে টেনে হিচড়ে বাস্তব জগতে যেন আমাকে হাতড়ে ফেলেছে। যা যা করে সময় কাটাতাম সব যেন একেবারে মন থেকে উঠে যায় এমন অবস্থা। একাকিত্ব আমাকে ধীরে ধীরে ভর করলো। কলেজ থেকে ফিরে বাড়িতে করার মতো কিছুই পায় না। ভয়ের সন্ধ্যার পর ছাদেও যায় না। সেদিনের পর থেকে সূর্য ডুবলেও মনে হয় আমার পেছনে অশরীরী কিছু একটা দাঁড়িয়ে আছে। মাঝে মধ্যে তার নিঃশ্বাসের শব্দ পায়। গরম বাতাস আমার ঘাড়ে স্পর্শ করলো। রাত 10টার মতো বাজে। ডিম লাইট জ্বালানো ঘরে। বিছানার এক সাইডে বাম কাঁধ হয়ে শুয়ে আছি। আমি একা একা ঘরে ঘুমাই। হঠাৎ স্পষ্ট অনুভব করলাম ঘাড়ের উপর কারো গরম নিঃশ্বাস পড়ছে। ভয়ে আমার আত্মাটা যেন কেঁপে উঠল। ক্রমশ নিঃশ্বাসের গতি যেন বাড়ছে। ওটা যেন ঘন ঘন গরম বাতাস অনুভব করছি। এক সময় মনে হলো কে একজন মুখ দিয়ে ফু দিচ্ছে আমার ঘাড়ে। প্রচন্ড ইচ্ছা করলো ঘুরে বসে পিছনে দেখতে তাকাই, কিন্তু কেন জানি অনাকাঙ্ক্ষিত এমন কিছু দেখবো যা দেখা উচিত নয়। ভয় আমি আর সহ্য করতে না পেরে সহ্যের সীমানা অতিক্রম করে ফেললো। ধীরে ধীরে বিছানায় উঠে বসলাম। পেছনে না ফিরে মেঝেতে ধীরে ধীরে পা নামাতে ডাকলাম। প্রতি মুহূর্তের মধ্যেই মনে হচ্ছিল মেঝেতে পা নামানোর সাথে সাথে খাটের তলা থেকে এক হাত করে খপ করে আমার পাটা রীতিমতো ধরবে, টেনে টেনে নিয়ে যাবে খাটের তলায়। তবুও নামলাম। জানি এর চেয়ে ভয়ঙ্কর বিপদ আমার খাটের উপরে আছে। পা টিপে টিপে সুইচ বোর্ডে গিয়ে রীতিমতো বাতিটা চালু করে দিলাম। এবার সব সাহস ফিরে এলো। ঝট করে বিছানার দিকে তাকালাম, কিচ্ছু নেই ওখানে।
এখনো ভয়ে আমার শরীর যেন কাঁপছে। একা একা ঘরে ঘুমানোর অপেক্ষা ওই ভয়ের কারণে দিন দিন অসম্ভব হয়ে পড়েছে। কিন্তু বাড়ির কাউকে কথাটা বলতে পারছিলাম না। কিভাবেই বা বলবো? লাইট জ্বালিয়ে আবারও বিছানায় এসে শুয়ে পড়লাম। আর আমার এই দিনে 2 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাসটা গড়ে উঠেছে। মসজিদে মুয়াজ্জিনের হুজুরের কল্যাণে বিকেলে খেলা দেখতে গিয়ে তার সাথে আমার আরাম শুরু হয়ে যায়। তিনি মাগরিবের নামাজ পড়তে নিয়ে যেতেন সন্ধ্যার দিকে। কয়েকদিন যেতে না যেতেই অভ্যাস হয়ে গেল। মুয়াজ্জিন হুজুরের কাছে এবার আমার সমস্যাটা জানালাম। তিনি অবাক হলেন, বললেন মন খারাপ হচ্ছে, কোনো জিনের আছর পড়েছে আমার উপরে। তিনি জানতে চাইলেন আমি আয়াতুল কুরসি পারি কিনা। আমি পারি না। তিনি একটা কাগজে লিখে দিলেন মুখস্থ করার জন্য, আর বললেন এরপর থেকে জিন আশেপাশে মনে হলে আমি যেন সূরা নাস আর সূরা ফালাক পড়ে রীতিমতো শরীরটা বন্ধ করে নেই। এই সূরা সহ্য করতে পারে না জিন। সামনাসামনি কোনো দিন জিন দেখলে এই 2টো সূরা পড়লে অবশ্যই ধুলা বা পানির উপরে ছিটিয়ে সেটা খেয়ে নিলে চলবে বা ছেটে নিলেও চলবে। এরপর এক গভীর রাত আমার ঘুম ভেঙে গেল। সে রাতে সে ঘাড়ের উপরে কারো ঘন ঘন নিঃশ্বাসের শব্দ যেন পাচ্ছিলাম। আতঙ্কে অস্থির হয়ে গেছিলাম। পাথরের মতো শুয়ে থাকলাম। সূরা নাস, সূরা ফালাক, আয়াতুল কুরসি সবই আমরা একদম মুখস্থ, কিন্তু এই মুহূর্তে কিছু মনে করতে পারলাম না। আমার ভয় যেন বেড়ে গেল আরো দ্বিগুণ। আমি স্পষ্ট অনুভব করতে পারছি আমার পেছনে কেউ একজন শুয়ে আছে। সাথে সাথে এও অনুভব করতে পারছিলাম এটা কোনো সাধারণ নয়। অনেকক্ষণ চেষ্টা করার পরে আমি সূরা নাসের প্রথম আয়াতটা মনে করতে পারলাম। সামান্য শব্দ করে ভরে গেলাম এবং আশ্চর্য হয়ে গেলাম। নিঃশ্বাসের শব্দটা ধীরে ধীরে নিয়ে গেল। দ্রুত মোবাইল হাতে নিয়ে আলো জ্বালিয়ে এদিক সেদিক ঘুরলাম। কিছুই নেই সেখানে। বাবা মাকে ভয়ের কৈফিয়ত দিতে হবে তাই আলো বন্ধ করে ঘুমিয়ে যাই। ড্রিম লাইটের আলোতে ঘরে ঝাপসা আলো তৈরি হয়। দুনিয়ার অতি প্রাকৃত ভয়গুলো পুরোপুরিভাবে আলো কিংবা পুরোপুরি অন্ধকারে বাসা বাঁধতে পারে না। ঝাপসা মলিন আলোতে ওদের যত কারবার তাই ওটাই বন্ধ থাকে। সত্যি প্রচন্ড অন্ধকার ভয়ের মাত্রা অনেকটাই যেন কমিয়ে দেয় যতক্ষণ না ঘাড়ের পেছনে কারো নিঃশ্বাসের শব্দ পায়। এর পরের কয়েকদিন এমন কিছু ঘটেনি। 4 থেকে 5 দিনের মধ্যে আরেকটা রাতে যেন ঠিক হয়ে যায়। গরম নিঃশ্বাস অনুভব করে ঘুমটা ভেঙে গেল। আমি মুহূর্তে আয়াতুল কুরসি পাঠ করছিলাম এবং ওটা চলে গেল। এমন ঘটনা এর পর থেকে প্রায় ঘটতে লাগলো। আমার ভয় কিছুটা কমে যেতে লাগলো, কারণ ওটাকে তাড়ানোর ক্ষমতা আমার ছিল। আমি মুয়াজ্জিন হুজুরের কথা মতো তাবিজ নিলাম। ঘুমানোর আগে দোয়া দরুদ পরে শরীরটা বন্ধ করে ঘুমায়। তবুও প্রায় রাতে ওটা আসে, আমাকে জাগায়। আমি ওটাকে তাড়াই, ওটা চলে যায়। আমার আতঙ্ক যেন বেড়ে যেতে থাকে। বিরক্ত হয়ে একদিন সিদ্ধান্ত নিলাম ওটাকে আজ রাতে তাড়াবো না, দেখি ওটা কি চায়, কতক্ষণ থাকে আর কি করে। তাই করলাম। সে রাতে আমার ঘাড়ের ওপরে ঘন ঘন গরম নিঃশ্বাস যেন পড়ছিল ওটার। আমি কিছুটা ভয় পেয়ে থাকলেও কিছুই যেন করলাম না। এরকম ভাবে প্রায় 8 ঘন্টা কাটলো। ওটা যাচ্ছে না। আমি কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলাম, আপনি কে? আমাকে চমকে দিয়ে পেছন থেকে একটা মোটা পুরুষালী কণ্ঠ ভেসে এলো আর বলল, আসসালামু আলাইকুম। আমি বললাম, কে আপনি? ইয়ামিন। আপনি কি মানুষ? না, আমি জিন। আমার সাথে আপনি এমন কেন করছেন? তখন সে ইয়ামিন বলল, আপনাকে আমার ভালো লেগেছে, বন্ধুত্ব করতে এসেছি। আমরা এভাবে ভয় দেখে ভয় করতে গেলাম, শুধু আমার উপস্থিতি জানান দিতে, বিশ্বাস ফেলে আপনার উপরে। আমার সাথে আপনার বন্ধুত্ব করতে চান কেন? ঘটনা কি বলুন তো? তখন সে ইয়ামিন জিন বলল, আমার আপনাকে ভালো লেগেছে। আপনি কি ইফরিত জিন? জি, আমি ইফরিত গোত্রের জিন। ভয় আমার শরীরটা যেন মোচড় দিয়ে উঠল। আমি যত দূর জানি এই জিনেরা মানুষের সাথে বিশেষ যৌন সম্পর্ক করে থাকে। নারী পুরুষ 2 জাতের সাথে এরা এই কাজ করতে অপদস্থ করে এবং এসব ভাবছি ওটার দিকে এখনো ঘুরে তাকানো সম্ভব হচ্ছে না। ওটার গলা কেমন যেন কেঁপে কেঁপে উঠল। তখন সে বলে উঠল, নাউজুবিল্লাহ ভাই, আপনি যেটা চিন্তা করেছেন আমি এরকম জিন না। আমি কোনো খারাপ উদ্দেশ্যে নই। এমনকি ইফরিতের মধ্যে বেশিরভাগ দুষ্ট জিন এসব করতে থেকে বিরত থাকে। বুঝতে পেরেছেন? আমি বললাম, আপনি মানুষের মতো কথা বুঝতে পারেন, মনের কথা বুঝতে পারেন নাকি? আমার সমারটা না, তবে কিছু মানুষ এটা পারে।
আমি বললাম, আমি নীরব রইলাম। তখন সে বলল, আপনারা মানুষের আমাদের যতটা মন্দ ভাবেন আমরা ততটা মন্দ নেই। হ্যাঁ, স্বীকার করি আমাদের যাদের কিছু দুষ্ট জিন ওইসব ওরা কাজ করে, কিন্তু এবার এটা নয়, আমরা সবাই এমন। আপনাদের মানুষের মধ্যেও তো খারাপ আছে, ইফরিতের মধ্যেও মন্দ খারাপ আছে। আপনি ভালো চিন। আমি তখন বললাম, আপনি ভালো চিন? লজ্জা দিচ্ছেন ভাই, কিন্তু আমি আসলে কারো ক্ষতি করি না। মানুষ আমার খুব ভালো লাগে, মাঝে মধ্যে কিছু মানুষের সাথে আমার বন্ধুত্ব করার চেষ্টা করি। কিভাবে বন্ধুত্ব করেন? যেমন কোনো মানুষ রূপ ধরে আমার পছন্দের সামনে চলে আসি ও তার ইচ্ছার বিরুদ্ধে একটা কাজ করাবো, এতেই তার উপরে আবার নিয়ন্ত্রণ চলে আসে, আর তার যেসব কাজ করতে চায় সেগুলোর থেকে মন উঠায়নি। আপনি আমার সামনে মানুষ রূপে এসেছিলেন? জি ভাই, লজ্জার বিষয়ে ব্যর্থ হয়েছি বন্ধুত্ব করতে। আপনি আমার কথা শুনেননি? দান বাক্সের টাকা কয়টা ফেলে দিয়েছিলেন মনে আছে? আমি তখন বললাম, আপনি ওই বৃদ্ধ ভিক্ষুর রূপ ধারণ করে এসেছিলেন? জি। আমি যদি আপনার সাথে বন্ধুত্ব না করি, 2 বার ব্যর্থ হলে আমার কিল খাতাম। আমি তখন বললাম, আমি আপনাদের সাথে বন্ধুত্ব করলেন আপনার লাভ কি? আপনার শরীরের নিয়ন্ত্রণ আমি পাবো কয়দিনের জন্য, মানে আপনার শরীরে আমি বসবাস করতে পারবো। আপনি যা কিছু অনুভব করতে পারেন আমিও অনুভব করতে পারবো, মানে মানুষের সাথে বসবাস করাটাই আমার ইচ্ছা। আমি আপনার চেহারাটা দেখতে পারি? আমার নিজের কোনো চেহারা নেই, আমি বহুরূপী, আমাকে দেখলে ভয় পাবেন আপনি। আমি তখন বললাম, আপনি এখন কার চেহারা নিয়ে আছেন? এদিকে তাকান, দেখতে পাবেন, ভয় পেন না। আগে বলছি, আমি ছোটবেলায় একবার নামাজ শেষ করে কবরস্থানে গিয়েছিলাম একজন মৃত মানুষের কবর দেওয়া দেখতে। জীবনে প্রথম এত কাছ থেকে লাশ শোয়ানো দেখেছিলাম। কবরে শোয়ানোর পর লাশটার উপরে রীতিমতো কাফন সরাতে স্পষ্ট মুখটা আমার চোখে ভেসে উঠল। জীবনে এত বেশি ভয় আমি কোনোদিন পাইনি। চিৎ করে দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে এসেছিলাম, এতই বেশি ভয় পেয়েছিলাম। এরপর থেকে স্বপ্নে লোকটাকে দেখতে লাগলাম, আমাকে কাফনের কাপড় পরিয়ে তারা করছে। মাঝে মধ্যে ঘুম ভেঙে গেলে চোখ মেললে প্রথমে মনে হতো লোকটা আমার দিকে ঝুঁকে আছে। চিৎকার করে উঠতাম আমি। বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারলাম ওটা আমার মনের ভয়। সে ভয়টা কেটে গিয়েছিল, কিন্তু এই মুহূর্তে ওটা আমার ফিরে এলো কিভাবে? আমার মনে হচ্ছিল আমি পেছন ঘুরে তাকালে সে মৃত লোকটাকে দেখতে পাবো। আমি পেছনে না তাকিয়ে শব্দ করে সূরা পড়তে লাগলাম। ওটা উপস্থিতি মিলিয়ে গেল, কেঁদে উঠলাম। আব্বা আম্মা ছুটে গেল, তাদের কিছুই বললাম না, শুধু জানালাম ভয় পেয়েছি। এরপর অনেক বছর কেটে গেছে, ওই জিনটার উপস্থিতি আমি আর কোনোদিন টের পাইনি। ওটা আর কখনো আমার মনে কিংবা বিছানায় স্থান পায়নি। আমার মনে হচ্ছিল ছোটবেলায় পাওয়া সেই ভয়টা আমাকে আবারও জিনটার কবল থেকে রক্ষা করেছে। সে রাতে আমি জিনটার দিকে তাকিয়ে ফেলেছিলাম অলমোস্ট। ওটার দিকে তাকানোর মানে অনিচ্ছা সত্ত্বেও জিনটার কথা শোনা, অর্থাৎ তার সাথে বন্ধুত্ব করে নিজের শরীরের অর্ধেক ক্ষমতা ওকে দিয়ে দেয়া। কিন্তু সেই ভয়টা আমাকে বাধ্য করেছিল ওটার দিকে সে রাতে না তাকাতে। সে প্রথম অনুধাবন করেছিলাম ভয় উপকারী হতে পারে। ওটা পরজীবী হলো, ওটার প্রাণ আছে। যিশু ভাই, এই ছিল জিন নামের ঘটনা। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন আমি নাহিদ সরকার, ঘটনাটির মূল লেখক মাসুদ রানা ভাই। ঘটনাটি ভালো লাগলে আপনি আপনার মতো প্রচার করবেন। আসসালামু আলাইকুম, আমি নাহিদ সরকার বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, এবং আশা করছি আপনাদের সবার কাছে আজকের ঘটনা দুটি বেশ ভয়ঙ্কর রকম সুন্দর লেগেছে। আর সুন্দর লাগবেই বা না কেন, এত সুন্দর করে যদি ঘটনা লেখা হয় অসম্ভব রকম সুন্দর লাগবে ঘটনা। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন। আমি এখন যেটা করবো, আমাদের সর্বশেষ ছোট্ট একটি ঘটনায় চলে যাব। আশা করছি ঘটনাটি আপনাদের কাছে দারুণ রকম সুন্দর লাগবে। ছোট একটি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি।
ভৌতিক দুনিয়ার জন্য ঘটনা। আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আমি মুশফিকুর রহমান, আমি আপনাদের একজন নতুন শ্রোতা, তাই এটি আমার দেওয়া প্রথম ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি ঘটেছে 2022 সালের। আমরা আমাদের প্রাইভেট কার দিয়ে গাজীপুরে, আমি আমার আম্মু আর ড্রাইভার কয়েকদিনের জন্য নানু বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আমার নানু বাড়িতে থাকেন আমার নানু, মামি এবং মামা এবং তার 2 ছেলে এবং মেয়ে। আমাদের নানু বাড়িতে ঢুকতে একটা চওড়া রাস্তা এবং রাস্তার বাম পাশে ছিল আমার নানার কবরস্থান। তাহলে মূল ঘটনা আসা যাক। আমরা নানু বাড়িতে পৌঁছেছিলাম বেশ খানিকটা রাতে। তখন প্রচণ্ড ঘুম ধরেছিল আমাদের। আমরা বাড়িতে এসে রীতিমতো রেস্ট নিয়েছিলাম। এরপর খাওয়া দাওয়া করে আমি আমার 2 মামাতো ভাইদের সাথে ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু ভোর 5টার দিকে আমার ওয়াশরুম ধরেছিল, তাই আমি রুম থেকে বের হয়ে ওয়াশরুমের দিকে চলে যাই। ওয়াশরুমে আসার পর দেখি ওয়াশরুমে কি জানি তাকিয়ে আছে। তখন দেখি ওয়াশরুমে আমাদের ড্রাইভার, তিনি বের হয়ে গেলেন। আমি ওয়াশরুমে যাব। ওয়াশরুম থেকে বের হওয়ার পর আমার ড্রাইভার ওখানে দাঁড়িয়েছিলেন। বলে রাখা ভালো, আমাদের ওয়াশরুমের সাথে একটা পুকুর ছিল। মূল কথায় আসি, আমরা যখন আমাদের বাড়িতে ঢুকবো ঠিক তখন পেছন থেকে একজন ব্যক্তি ডাক দিয়ে বলল, এই ভাই। আমরা দুজন মিলে পিছনে তাকিয়ে দেখে একজন ব্যক্তি চাদর দিয়ে ঢাকা অবস্থায় দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছে এবং তার চাদরটাও ঢাকা ছিল, তাই তার চেহারাটাও দেখে বোঝা যাচ্ছিল না। সে ব্যক্তিটি আমাদেরকে ডেকে বলল, ভাই আপনি কি জানেন এই রাস্তাটা কোথায়? তখন আমরা দুজনে উত্তর দিলাম না। তখন সে ব্যক্তিটি আর কোনো কথা না বাড়িয়ে চলে যাচ্ছিল। তখন আমি যখনই বাড়ির ভেতরে ঢুকবো ঠিক তখনই আমি পেছনে খেয়াল করে দেখি, ওমা, ব্যক্তিটি উধাও হয়ে গেছে। তখন আমার বেশ ভয় করছিল। তখন আমি তাড়াতাড়ি করে আমাদের ড্রাইভার আঙ্কেলকে ডাক দিয়ে বললাম, সে ব্যক্তিটি এত তাড়াতাড়ি উধাও হইল বা কিভাবে? আঙ্কেল বেশ দুশ্চিন্তায় পড়ে গেলেন। তখন আমরা খেয়াল করলাম ব্যক্তিটি যেখান দিয়ে যাচ্ছিলেন সেদিকে তার পায়ের কালো ছাপ আছে। আমি আর আঙ্কেল বেশ ভয়ে বাড়ির লোকজন ডাকা শুরু করলাম। আমরা বাড়ির লোকজনকে ঘটনাটি পড়ি। তখন আমার নানু বলল, এই পুকুরে তোমার নানা রীতিমতো মাছ ধরতে গিয়ে মারা গিয়েছিল বুঝলে। আমার নানা অনেক ভালো সাঁতার কাটতে জানতো, তাই এত সহজে ডুবে মারা যাওয়ার কথা নয়। তখন আমার নানা মাছ ধরতে গিয়েছিলেন, তার সাথে কেউ ছিলেন না, বা যেখানে মাছ ধরতে গিয়েছিলেন সেখানেও কেউ ছিল না। তাই আমার নানু এবং আমার মা বিশ্বাস করেন যে এটা হয়তো বা কোনো দুষ্টু চিরের কাজ ছিল। তাই আমার নানু বলেছিলেন ওই পুকুর পাড়ে সন্ধ্যা হয়ে গেলে না যেতে। দুটা কে ছিল তা আজও অজানায় রয়ে গেল। এই ছিল আমার রহস্যময় একটা ঘটনা। ঘটনাটি ভালো লাগলে আপনি পড়ে শোনাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ মুশফিকুর রহমান ভাই, এবং আলহামদুলিল্লাহ যে আপনার একটা স্টোরি কিন্তু ভৌতিক দুনিয়ায় শেয়ার হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এবং দিস ইজ বিউটিফুল স্টোরি। এবং আমি বলবো যে এই ঘটনাটা, এরকম সিমিলার স্টোরি কিন্তু শুধুমাত্র আপনার সাথে না, আমার মনে হয় আমাদের যত লিসনার্স আছেন অনেকের সাথে বোধহয় এই ধরনের ঘটনাগুলো ঘটে। এবং আমি নিজেও কিন্তু ব্যক্তিগতভাবে এই ধরনের ঘটনার সাক্ষী বলা যেতেই পারে, বিকজ এই ধরনের ঘটনাগুলো আসলে ঘটে থাকে সামহাউ। দিস ইজ অ্যাবসলিউটলি সুপার অ্যামেজিং স্টোরি ভাই। আশা করছি আপনাদের সবার কাছে ভয়ঙ্কর রকম সুন্দর লেগেছে স্টোরি, এবং আপনাদের কাছে ভালো লাগলে কষ্ট সার্থক হয়েই যাবে। আজকে লাইভ এপিসোড করলাম না, আজকে প্রিমিয়ার এপিসোড করলাম আপনাদের জন্য। ইনশাল্লাহ আগামীকাল যেহেতু এপিসোড আমাদের ভৌতিক দুনিয়ায়, আমাদের কিন্তু একটা ঈদ স্পেশাল এপিসোড যাবে, ভৌতিক কথাতেও যাবে। সো একটু কাজের প্রেশার থাকার কারণে আমি প্রিমিয়ার দিয়ে দিয়েছি। ইনশাল্লাহ আগামীকাল আপনাদের সাথে কথা হবে, লম্বা এপিসোড নিয়ে আসবো ইনশাল্লাহ। ভালো রাখবেন। আসসালামু আলাইকুম, এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আবার বলছি, আপনারা যদি চান যে ভৌতিক দুনিয়া ঘটনা পাঠাবেন, দেন ইউ হ্যাভ 2 অপশনস। ওয়ান ইজ ইমেল অ্যান্ড ওয়ান ইজ আমরা যেটাকে বলি যে হোয়াটসঅ্যাপ। ইমেল আইডিটা হচ্ছে bhautikdunia@gmail.com, bhautikduni@gmail.com। ঠিক এই ইমেলে ঘটনা সেন্ড করতে পারেন, অথবা আপনারা চাইলে ঘটনাটি অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 0400930111। জাস্ট উপরে লিখবেন ভৌতিক দুনিয়ার জন্য ঘটনা। দিস ইজ ইট। আর বেসিক্যালি বলার মতো কিছু নেই, এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।